দেখুন, যারা সুদের কারবার করে তারা বলে যে সুদ যায় যাক, আসলটা যেন থাক। মানে ওটা ভাঙিই ব্যবসা। তো মুখ্যমন্ত্রী বা এই আমাদের এই তৃণমূল, এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস, এর পুঁজি হচ্ছে সংখ্যালঘু ভোট। তো পুঁজি মানে হচ্ছে প্রিন্সিপাল। আসল আসলে যেন কেউ ভাগ না বসায়। ওদিকে বিজেপি আসুক, ওদিকে হিন্দুত্ব সনাতনী ভোটগুলো চলে যাক, অসুবিধা নেই, কিন্তু পুঁজি হচ্ছে যে ভোটটা, যে সংখ্যালঘু ভোট পশ্চিমবাংলার, সেটা যেন না যায়। তো সেই জন্যই মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলেন, এবং এই জন্যই বা নওশাদ সিদ্দিকীকে এইভাবে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, আটকানোর চেষ্টা করে। কিন্তু আটকানো তাকে যায় না যে নিজে মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য এগিয়ে চলে এবং সুখে দুঃখে থাকে, তাকে আটকানো যায় না। যে লড়াই করে তাকে মানুষ স্বীকৃতি দেয়। যে আরাফুলের মামলায় আজ নওশাদ সিদ্দিকীকে যেতে দিল না, সেই আরাফুল তো বহিষ্কার, কি বলবেন? তো এটাই তো হবে যে তৃণমূল যে 75-25 ভাগ করতে পারবে সে জায়গা পাবে, যে পারবে না সে জায়গা পাবে না। পুরনো যারা ডালটা খেটে তৈরি করেছিল একসময় সিপিএম এর সঙ্গে লড়াই করে, তাদের জায়গা নেই। আর যারা নতুন নতুন এসছে, এ দল ও দল সে দল থেকে এসে টাকার বান্ডিল ঢালছে, পদ নিচ্ছে। এ পরিষ্কার ব্যাপার। সন্ত্রাস করতে পারলে, টাকা তুলে দিতে পারলে তৃণমূল কংগ্রেসের পদ পাওয়া যায়, টিকিট পাওয়া যায়, এমপি হওয়া যায়, এমএলএ হওয়া যায়, কাউন্সিলর হওয়া যায়, পঞ্চায়েতের প্রধান হওয়া যায়। টাকা তুলে না দিতে পারলে সাইড হওয়া যায়। আমরা দেখেছি বিভিন্ন কর্মজীবন যাদের নেই, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে ভালো টাকা পাবে যদি চা বিক্রি করে, কি বলবেন? তা একটু দেবাংশুকে দিয়ে চাটা বেচাক না। ও তো এমনি হচ্ছে রাজনৈতিক বেকার, এমপি ভোটেও হেরে গেল। তো দেবাংশুকে দিয়ে শুরু করুক না চাটা বেচা। ভাইপোও আছে পরপর লাইনে। তো দেখুক না কত ধানে কত চাল হয়, কত চা বেচলে কত টাকা হয়। সেই হিসাবের একটা শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, চা বেচাটা খুব মানে হচ্ছে প্রফিটেবল বিজনেস। এক সময় মুখ্যমন্ত্রীও দুধের বিক্রির সাথে যুক্ত ছিলেন। সেটা তার পার্সোনাল কোনো সময় কোনো কাজ কেউ করেই থাকতে পারেন, সেটা নিয়ে সমস্যা নাই। কিন্তু পশ্চিমবাংলায় সন্ত্রাস সৃষ্টি করে রেখে দেবে। কোনো শিল্পপতি এসে শিল্প করবে না। শিল্পের নামে এখানে ভজরং চলবে। এখানে বিজনেস সামিটের নামে ভজরং চলবে, যেগুলো মানুষ সব দেখবে যে হ্যাঁ হ্যাঁ শিল্পপতিরা আসছে যাচ্ছে বক্তৃতা দিচ্ছে। কিন্তু মাঠ ফাঁকা পড়ে আছে, শিল্প কেউ করছে না। কারণ এখানে হচ্ছে ব্যবসা শুরুর আগেই প্রফিট চাই। হিন্দিতে একটা কথা আছে যে গাঁও বাসা নেই, লুটেরা হাজির। অর্থাৎ এখানে কিছু করতে, খুঁটি পুঁততে না পুঁততেই তৃণমূলের নেতারা হাজির। এলাকায় বোম্বিং শুরু করে, তোলাবাজি আরম্ভ করে, সবাই ছুটে ছাটে পালায়। আমরা দেখেছি 20 জানুয়ারি সঞ্জয় রায়কে যখন শিয়ালদা কোর্টে রায় দেয় বিচারপতি, তিনি বলেন যে আজীবন মৃত্যুর কারাদণ্ড। সেটা নিয়ে হাইকোর্টে রাজ্য সরকার আসে, কি বলবেন? দেখুন, আর রাজ্য সরকার তো এখানে প্রসিকিউশন নয়। এখানে প্রসিকিউশন হচ্ছে সিবিআই। আসলে সিবিআই আসতে পারে, আমি শুনেছি সিবিআই এসেওছে, আজকে এসেছে। কিন্তু রাজ্য সরকারের এখানে হচ্ছে সবকিছু দেখাতে হবে যে উনি কিছু একটা করছে। ওনার দলের লোকেরা গিয়ে আরজিকর গিয়ে ভাঙচুর চালাচ্ছে, ওনার দলের লোকেরা গিয়ে ওখানে বডিটাকে তাড়াতাড়ি ডিসপোজাল করে দেওয়ার ব্যবস্থা করছে। দেরিতে ওনার পুলিশ দেরিতে এফআইআর লঞ্চ করছে। তথ্য প্রমাণ লোপাটে ওনার দলের সমস্ত যারা চালাচামুন্ডা আছে, যারা ওইসব বিভিন্ন কমিটিতে আছে, তারা চেষ্টা করেছে। তো তার তার আর কি আছে, সেইভাবে তো আই ওয়াশ করার চেষ্টা করবে। সাধারণ মানুষ বোঝে। এখন মানুষ অত বোকা নয়। একটা যদি সুষ্ঠু নির্বাচন হয়, সুষ্ঠু পরিষ্কার নির্বাচন হয়, যেখানে সন্ত্রাস হবে না, খুন ঝরবে না, এই দলটা উঠে যাবে। মুখ্যমন্ত্রী বলছে যে যদি এই কেসটা আমাদের হাতে থাকতো তাহলে আমরা ফাঁসি করিয়ে দিতাম। মুখ্যমন্ত্রী কি আইনের ওপরে চলে? আর দেখুন, কামদুনি কেস থেকে শুরু করে, পার্ক স্ট্রিট কেস থেকে শুরু করে অনেক কেস তো অনেকে অনেকে দেখেছে। এবং রাজ্য সরকার বিভিন্ন ভাবে বা রাজ্যের যে কোনো প্রান্তে যে তদন্তই করে, আলটিমেটলি সে তদন্ততে কেউ আলটিমেটলি ফাঁসির জায়গায় পৌঁছায় না। কারণ হচ্ছে এরা তদন্ত করতে জানে না। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ তদন্ত করতে জানে না। যেমন ইংরেজিতে হাইকোর্টে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে ইংরেজি শিক্ষক, সে নাকি ইংরেজি বুঝতে পারে না। তেমনি পশ্চিমবঙ্গ পুলিশ পোশাকটাই পরে আছে, ভেতরে পুরো উলঙ্গ। মানে এদের মাথায় কিচ্ছু নেই, গোবর ভরা আছে। এরা পরিষ্কার আসে, আইনের একটা ভাষাকে সঠিকভাবে কোর্টের সামনে তুলে ধরতে জানে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে একে বেকার রাজ্যের টাকা দিয়ে খাইয়ে না দিয়ে একে ফাঁসি দেওয়া হোক, কি বলবেন? আগে নিজের দলের যারা ওই রকম ভাবে সন্দেশখালিতে করে বসেছে এরকম কুকর্ম, যারা তোলাবাজি করে, যারা মানুষ খুন করে, যারা শাসক দলের হয়ে মানুষের কাছে উৎপীড়ন নিপীড়ন করে, তাদেরকে আগে এনকাউন্টার করা হোক। তারপরে সব সঞ্জয় রয়টা এদের কথা ভাববে। এখনো তো সেই সেই মামলা শেষ নয়। একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ারও ব্যাপার আছে। কি থেকে কি উঠে আসবে সেটা এখনো পরবর্তীতে দেখার ব্যাপার আছে। তো ওনার কথার গুরুত্ব মানুষ দেয় না। আপনি আইনজীবী হিসেবে কি মনে করেন যে এটা ফাঁসি দেয় কি ভালো না? দেখুন, যদি যদি ব্যাপার হচ্ছে
আইনজীবী হিসাবে এটা আইন দেখে যেটা মনে করার, সেটা হচ্ছে বিচারকের সামনে যে তথ্য প্রমাণ তদন্তকারী সংস্থা তুলে ধরবে সে, এবং সেইটা নিয়ে যতটা সহজ হবে বিচারক তার বাইরে যাওয়ার ব্যাপার নেই। যে জিনিসটা বিচারকের সামনে আসেইনি সেটা নিয়ে বিচারক কিভাবে রায় দেবেন। তো সুতরাং সেটা একদমই যিনি বিচারক ছিলেন তিনি সব দিক বিচার করে বিচার বিবেচনা করে এই রায় দিয়েছেন। তো এটাকে আমরা মানে মানতে বাধ্য। যদি আপার কোর্টে সেই সেই রায় কোনো সময় খারিজ হয় তো তখন সেটা নিয়ে ভাবা যাবে। আপনি কি মনে করেন 5 দিন যে কলকাতা পুলিশের হাতে দায়িত্ব ছিল তার মধ্যে কি কিছু লোটপাট তারাই তো লোপাট করেছে। মানে যখন সঞ্জীব ঘোষ ওখানে ছিল, দেয়াল ভাঙা থেকে শুরু করে তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে, কলকাতা পুলিশ তো তথ্য প্রমাণ লোপাটে মানে এক্সপার্ট আছে। এখানে ফরেন্সিকের লোক নিয়ে গিয়ে, আইনজীবী নিয়ে গিয়ে কি না কি করেছে, বা তার সবচেয়ে মানে পরিষ্কার বোঝা যায় যে বডিটাকে অত তাড়াতাড়ি ডিসপোজাল, কারণ মা বাবাকেও দেখতে দেওয়া হয়নি। তো সুতরাং এটাই পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের চরিত্র। এরা মানুষের টাকায় 12 মাস চাকরি করে 14 মাসের মাইনে পায়, কিন্তু মানুষের জন্য কাজ করে না। আমরা দেখেছি ভারত বাংলাদেশ বর্ডারে বিভিন্ন জায়গায় তারা তার যান নিয়ে বিভিন্ন ঝামেলা সৃষ্টি হচ্ছে, কি বলবেন? না, এটা তো সম্পূর্ণ রাজ্য সরকারের ওপরে। ল্যান্ড ম্যাটার্স হচ্ছে রাজ্য সরকার দেশের ভারত সরকারের কাছে জমিটা যতক্ষণ না হ্যান্ড ওভার করছে ততক্ষণ তার কাটা লাগাতে পারছে না। এই কাজটা বহুদিন আগেই করে ফেলা উচিত ছিল। তখন যদি করে দিতেন তাহলে আজকে এই সমস্যাটা দেখা দিত না। ইমিডিয়েট সেগুলো করে দেওয়া উচিত বা পুরোপুরি ফেন্সিং হওয়া উচিত। শৃঙ্খলিতভাবে ধীরে 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 এই মাঠটা আমরা খালি করে দেব, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। আপনারা যাওয়ার শেষ হবে তবে আমরা কিন্তু এখান থেকে বিদায় নেব, তার আগে নেতৃত্ব এখান থেকে যাবে না। তাই বুকে ব্যথা নিয়েই আমরা, নওশাদ সিদ্দিকী নেই, নওশাদ সিদ্দিকী আছে, কোথায় আছে? মনের মধ্যে আছে, আমাদের হৃদয়ে নওশাদ আছে। সিদ্দিকী নেই, নওশাদ সিদ্দিকী আছে। এই দেখুন সবাই নওশাদ সিদ্দিকী, বাংলার কোনায় কোনায় নওশাদ সিদ্দিকী, খিদিরপুরে নওশাদ সিদ্দিকী, ইকবালপুরে নওশাদ সিদ্দিকী, হাওড়ায় নওশাদ সিদ্দিকী। ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি, নবান্নের নিচে নওশাদ সিদ্দিকী। ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি, বেগবাগানে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কোথায় নেই তাকিয়ে দেখো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই মঞ্চের আনাচে কানাচে নওশাদ সিদ্দিকীর ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রত্যেকে নওশাদ সিদ্দিকী, সবাই সমস্যারে বলুন, আমরা প্রত্যেকে, নওশাদ সিদ্দিকী। আমরা প্রত্যেকে। তাই নওশাদ সিদ্দিকী আছে না নেই? আমরা তার বক্তব্য শুনবো তো? আসুন এবার আমরা ভাইজানের বক্তব্য শুনবো। তবে একটা কথা আপনাদের বলি যে অনেক রকম প্রভোকেশন হবে, প্ররোচনা দেওয়া হবে, খবরদার পা দেবেন না, শান্তিতে আপনারা জায়গা ছাড়বেন।